এই দেখেন নটিগুলো আজকাল কিন্তু আসছে এই মুহূর্তে রাজাকার এই নটিগুলো এই দেখেন নটিগুলো কিন্তু আসছে এই নটিগুলো এই রাজাকার এই নটিগুলো রাজাকার বান্ধব এই দেখেন হাসপাত নটিগুলো আমার বাইরে চান আমার বাইরে চান আমি বাইরে ফেলবো আরে চান। লন্ডন বিমানবন্দরে নামতেই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলা। এতে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন সামান্য আহত হন বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় হাসপাতালে নেওয়ার সময় জ্ঞান ছিল না হাসনাতের, তবে ভর্তি করার পর জ্ঞান ফিরে আসলেও মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়া হাসনাতের শঙ্কা এখনো কাটেনি। ব্রাজিল আর্জেন্টিনা মাঠে নামার আগেই রাজনীতির মাঠে নেমে গেছে আওয়ামী লীগ। ঈদের পর থেকেই রাজনীতির মাঠে প্রধান আলোচনা কবে এবং কিভাবে ফিরছে আওয়ামী লীগ। কিভাবে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাইরে রেখে বিএনপি জামাতকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করা হলো, কিভাবে বাজেটের 42,000 কোটি টাকা গায়েব করা হলো এবং কেন এই বন্দুকের জোর মামলা হামলা আর মব শাসনের সরকার খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে, জনগণের শক্তিতে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চিত করবে। গত 15 মাস পর এই প্রথম আন্তর্জাতিক বড় সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে চিঠি দেওয়া শুরু করলো। আর এই তথ্য জানার পরই বিএনপি জামাতিদের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কেননা খুব শীঘ্রই বদলে যাচ্ছে রাজনৈতিক অনেকের সমীকরণ। এই প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই দেখেন নটিগুলো আজকাল কিন্তু আসছে এই মুহূর্তে রাজাকার এই নটিগুলো এই দেখেন নটিগুলো কিন্তু আসছে এই নটিগুলো এই রাজাকার এই নটিগুলো রাজাকার বান্ধব এই দেখেন হাসপাত নটিগুলো লন্ডন বিমানবন্দরে নামতেই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, উত্তেজনা। লন্ডনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শারীরিক হামলার ঘটনা ঘটে। এতে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন সামান্য আহত হন বলে জানা গেছে। হামলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এনসিপির পক্ষ থেকে এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। দলের নেতারা বলেছেন, ভিন্নমত দমনের জন্য এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। Direct action!
দীর্ঘ নিরাপত্তা ভেঙে নয়াদিল্লি থেকে অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া 4 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ একান্ত সাক্ষাৎকারের আজ শেষ এবং সবচেয়ে বিস্ফোরক পর্ব। আগের পর্বগুলোতে আমরা তার পদত্যাগপত্র, আন্তর্জাতিক চক্রান্তের মুখোশ উন্মোচন করেছিলাম, কিন্তু আজ শেখ হাসিনা যে ভয়ঙ্কর, লোমহর্ষক ও বুক ফাটানো মানবিক ট্র্যাজেডির ফাইল ওপেন করেছেন তা শোনার পর বর্তমান প্রশাসন এবং তাদের দোসরদের পায়ের তলার মাটি সরে যেতে বাধ্য। বাটপার ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যে শুধু নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ করে দিয়েছিল তাই নয়, ক্ষমতার লোভে অন্ধ হয়ে পুরো স্বাস্থ্য খাতকে কিভাবে ধ্বংস করে দিয়েছে তার খতিয়ান তুলে ধরেছেন মুজিব কন্যা। এই নোংরা সিদ্ধান্তের কারণে আজ বাংলাদেশে মহামারী হিসাবে হাম ছড়িয়ে পড়েছে, লক্ষাধিক নিষ্পাপ শিশু আক্রান্ত হয়েছে এবং সরকারি হিসাবে 650 শিশুর করুণ মৃত্যু হয়েছে। শেখ হাসিনা স্পষ্ট দাবি করেছেন, হামে শিশু মৃত্যুর জন্য ইউনূসের বিচার চাই এবং করতে হবে। আজ এই ভিডিওতে আমরা গভীর রাজনৈতিক ব্যবচ্ছেদ করব, কিভাবে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাইরে রেখে বিএনপি জামাতকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করা হলো, কিভাবে বাজেটের 42,000 কোটি টাকা গায়েব করা হলো এবং কেন এই বন্দুকের জোর, মামলা হামলা আর মব শাসনের সরকার খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে জনগণের শক্তিতে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চিত করবে। দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় এবং জঘন্য অপরাধের দিকে লক্ষ্য করুন। যে বাংলাদেশকে 2026 সালের মধ্যে সম্পূর্ণ হাম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার সম্ভাব্য প্রস্তুতি সম্পন্ন করেছিল শেখ হাসিনা সরকার, আজ সেই বাংলাদেশে ইউনূস সরকারের অবহেলা ও ক্রাইমের কারণে 650 শিশু কবরে শুয়ে আছে। এই সময়ের এর সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে শেখ হাসিনা বজ্রকণ্ঠে বলেছেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, হামে শিশু মৃত্যুর জন্য দায়ী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। যারা টিকাকরণ বা টিকাকরণ যে পদ্ধতি রয়েছে বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সতর্কবার্তা উপেক্ষা করেছেন, যারা টিকা সরবরাহ ব্যাহত করেছেন, তাদের জবাব দিতেই হবে। স্বাধীন তদন্ত করতে হবে। চিন্তা করা যায়, শিশুদের নিয়মিত ভিটামিন A ক্যাপসুল পর্যন্ত দেওয়া হয়নি, সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সামগ্রীর কোনো সরবরাহ নেই, অথচ বর্তমান প্রশাসন নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং এই সবের কোনো তদন্ত না করে উল্টো আওয়ামী লীগের উপর দোষারোপের সস্তা মিথ্যাচারে ব্যস্ত। যে প্রতিরোধযোগ্য রোগ টিকাদানের মাধ্যমে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল ক্ষমতার পালাবদলে নোংরা খেলায়, সেই টিকা বন্ধ করে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের নিষ্পাপ শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এর জবাব কে দিবে, বলছেন মুজিব কন্যা খুব দৃঢ় কণ্ঠে। দর্শক, সাক্ষাৎকারে যখন শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল ইউনূসের নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত বলে যে দাবি উঠেছে, সে বিষয়ে আপনার মত কি? শেখ হাসিনা যে জবাব দিয়েছেন তা বর্তমান নীতি নির্ধারকদের গালে এক বিরাট চর হিসাবেই দেখা যাচ্ছে। তিনি বলছেন, পুরস্কার কেড়ে নেওয়ার বিষয়টি নোবেল কমিটির এখতিয়ার, কিন্তু নৈতিক প্রশ্ন তো সমাজে উঠবেই। যে ব্যক্তির স্বার্থনাশী এবং ভুল সিদ্ধান্তের কারণে প্রতিরোধযোগ্য রোগে দেশের শত শত শিশু মারা যায়, তার নামের আগে নোবেল শান্তি পরিচয় অর্থ কি? তার শান্তি আসে কিসে? শিশুদের লাশ ফেলার মধ্যে? দর্শক, প্রশ্নটা খুবই এবং উত্তরটা খুব সুন্দর এবং জটিল ভাবে উনি দিয়েছেন, যার শিশুদের লাশ দেখলে খুশি লাগে। এবং আমরা কিন্তু গত 18 মাস দেখেছি এই ইউনূসের হাতে কত শিশু, কত নারী নির্যাতিত হয়েছে এবং কত শিশু মারা গিয়েছে। এরপরে শেখ হাসিনা এক বিশাল আর্থিক কেলেঙ্কারি বোমা ফাটিয়েছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলছেন, তাহলে বাজেটের 42,000 কোটি টাকা কোথায় গেল? হ্যাঁ, যে টাকা দিয়ে শিশুদের জন্য ওষুধ কেনার কথা ছিল, টিকা কেনার কথা ছিল, দেশের স্বাস্থ্য খাত সচল করার কথা ছিল, ইউনূসের সরকারের আমলে অনুমোদিত সেই 42,000 কোটি টাকার বাজেট আজ কোথায় উধাও হলো? সেই প্রশ্ন কিন্তু তিনি করেছেন। কেন দেশের হাসপাতালগুলোতে স্লাইন আর প্যারাসিটামল পাওয়া যায় না? এই বিশাল অঙ্কের টাকা কি তবে কোনো গোপন লবিং কিংবা বিদেশে পাচারের কাজে ব্যবহৃত হয়েছে? এই হিসাব এই দেশের জনগণকে একদিন বুঝিয়ে দিতে হবে বলে তিনি দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, বর্তমান শাসন ব্যবস্থার রাজনৈতিক বৈধতা নিয়ে শেখ হাসিনার অত্যন্ত ক্ষুরধার বিশ্লেষণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, সর্বশেষ তথাকথিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সম্পূর্ণ গায়ের জোরে এবং বেআইনিভাবে বাইরে রাখা হয়েছে। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে বিএনপি ও জামাত এই দুই আত্মঘাতী দলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দেওয়া। আওয়ামী লীগ সভাপতির মতে, সভানেত্রীর মতে, অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের যে নগ্ন দমনমূলক ও ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকার সেটিকে আরো স্থায়ী করছে। এখানে আসলে ক্ষমতার পরিবর্তন হয়নি, শুধু মুখ বদলেছে, কিন্তু দমনের নীতি একই রয়ে গেছে। শেখ হাসিনা দেশের মানুষকে মনে করিয়ে দিয়ে বলেছেন, 2001 থেকে 2006 সাল নাগাদ বিএনপি জামাত জোট সরকারের আমলে যেভাবে লুটপাট, বোমাবাজি, উগ্রবাদের দিকে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, বর্তমান সরকার মাত্র 100 দিনে সেই ভয়ঙ্কর এবং অন্ধকার স্মৃতির পুনরাবৃত্তি ঘটিয়েছে। দেশের মানুষ আজ কথা বলতে ভয় পায়, বিরোধী মতকে পিষে ফেলা হচ্ছে, আর চারিদিকে চলছে মব জাস্টিসের নামে চরম নৈরাজ্য। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি পুরো 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন, নাকি মাঝপথে অন্য শক্তি বা অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করবে? এখানে দর্শক খেয়াল করবেন শেখ হাসিনা কি উত্তর দিয়েছেন। শেখ হাসিনার উত্তরটি প্রতিটি রাজনৈতিক ছাত্রের জন্য একটি ক্লাসিক্যাল পার্ট হিসেবে সামনে এসেছে। তিনি ব্যাখ্যা করেছেন, কখন অন্য শক্তি আসে সেই প্রশ্ন উনি করেছেন, যখন রাজনীতি ব্যর্থ হয়, যখন জনগণের আস্থা ভেঙে পড়ে, যখন নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না।
যখন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে কিন্তু সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখেছি রাজনৈতিক পরিসরে কখনো শূন্য থাকে না, সে কথা উনি মেনশন করেছেন এখানে। রাজনীতি যখন ব্যর্থ হয় তখন সেই জায়গা দখল করে অগণতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা বিদেশি প্রভাবিত শক্তি। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, বন্দুকের জোর, মামলা হামলা, গায়েবে নিষেধাজ্ঞা এবং মব দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায়, কিন্তু জনগণের আস্থা ছাড়া রাষ্ট্র চালানো যায় না। জনগণের আস্থা না থাকলে সেই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তিনি চান না বাংলাদেশে আবার সেই অন্ধকার, অনিশ্চয়তা এবং সামরিক হস্তক্ষেপ বা উগ্রবাদের পথে যাক। তিনি চান জনগণের ভোটে, সংবিধানের পথে সব দলের অংশগ্রহণে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসুক। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন শেখ হাসিনার সেই সাক্ষাৎকারে বিস্তারিত আমরা এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে কিন্তু উনি বলিষ্ঠ অক্ষর বলেছে। এবং আমরা যদি হিয়ারিংটা দেখি, সেখানে আজকে কি বলা হয়েছে, আমি মৃত্যুর জন্য ইউনূসের বিচার চাই, দাবি শেখ হাসিনার। এবং এরপরে যেটা বলা হয়েছে, নয়াদিল্লি থেকে এই সময়ের একটি দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে খোলামেলা সবিস্তারে বলেছেন মুজিব কন্যা। আজ তার শেষ পর্ব, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বের আলোকে আপনাদেরকে আমরা বিস্তারিত বলার চেষ্টা করেছি। সেখানে প্রথমে যেটা ওনারা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যে টিকাটের কর্মসূচি বন্ধ করে দিয়েছিল তাই নয়, গোটা স্বাস্থ্য খাত ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার কথায় এ কারণেই মহামারী হিসেবে হাম ছড়িয়ে পড়েছে এবং লক্ষাধিক শিশু তাতে আক্রান্ত হয়েছে। সরকারি হিসাবে মারা গিয়েছে 650। হাসিনার দাবি, বর্তমান সরকার এসব তদন্ত না করে আওয়ামী লীগকে দোষারোপে মিথ্যাচারে ব্যস্ত। উনি স্পষ্টতই এই কথাগুলো বলেছেন। দর্শক, আমি এই আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে একটা কথা বলতে চাই। সাক্ষাৎকার শেষ অংশে শেখ হাসিনা বর্তমান সরিয়াসারি শাসকদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছেন, তা আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর বুকে আজ নতুন করে আশার আলো জ্বালিয়েছে। সারা বাংলাদেশে বর্তমানে যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন জায়গায় যে মিছিলের গণজোয়ার শুরু হয়েছে, তা কিন্তু বাংলাদেশের মানুষকে আশান্বিত করেছে। শেখ হাসিনা বুক ফুলিয়ে বলেছেন, আওয়ামী লীগ কোন শাসকের দয়ার দান নয়, এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকরা পারেনি, খুনিরাও পারেনি, ষড়যন্ত্রকারীরাও পারেনি। আজকে বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের মূল রণকৌশল হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা। আজ বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ তাদের একমাত্র নিরাপদ আশ্রয়, একমাত্র অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি। বন্দুকের নল বা বিদেশি চক্রান্ত দিয়ে সাময়িক ক্ষমতা দখল করা যায়, কিন্তু জনগণের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা অসম্ভব। আর এই বাংলার কোটি কোটি মেহনতি মানুষের শক্তিতে বলিয়ান হয়ে খুব শীঘ্রই তাসের ঘরের মতো এই সরকারকে ভেঙে চুরমার করে সগৌরবে রাজপথে বাংলার মাটিতে ফিরে আসবেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। দর্শক, আপনার কি মনে হয়, হামে 650 শিশুর মৃত্যুর দায় কি ইউনূসের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত নয়? 42,000 কোটির বাজেট কেলেঙ্কারি নিয়ে আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সত্যের এই মশালটি সবার মাঝে ছড়িয়ে দিন। সজাগ থাকুন প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং দেশের অখণ্ড সার্বভৌমত্ব এবং রাজকীয় প্রত্যাবর্তনের পক্ষে সোচ্চার। বাংলাদেশে গত বছর 10 মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাসবিরোধী আইনটিতে 2টি ধারার সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সেই অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শালী বোজাই। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শালী বোজাই তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।
যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শালী বোচে। লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 24-5 আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।